আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই সংবাদ শিরোনাম। অভ্যন্তরীণ বিষয় নাক না গলাতে ভারতকে স্পষ্ট বার্তা বাংলাদেশের। সম্পর্কে জমে ওঠা মেঘ কাটাতে আগ্রহী দুই দেশই ভিসা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি। সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ইইউ রাষ্ট্রদূতদের জানালেন প্রধান উপদেষ্টা। ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ। পণ্যভর্তি কন্টেইনার বেসরকারি অফ ডকগুলোতে খালাসের সিদ্ধান্ত নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ডকের সক্ষমতা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। এবং পাহাড়ের পাশাপাশি সমতলেও শুরু হয়েছে কমলা চাষ। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার ও দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ঢাকা ভালোভাবে নিচ্ছে না বলেও তাকে জানানো হয়েছে। এ সময় সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় উদ্বেগ থাকলেও ঢাকার সাথে পারস্পরিক সহযোগিতাপূর্ণ ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক দিল্লি গড়তে চায় বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বৈঠকে মিলিত হন তিনি। প্রায় ২.৫ ঘণ্টা চলে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক, যেখানে স্থান পায় প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের চলমান উত্তেজনা, সংখ্যালঘুদের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টন এবং ভিসা সহজীকরণ সহ নানা ইস্যু। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থন রয়েছে ভারতের। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. ৫ আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্ন হামলা হয়েছে অভিযোগ করে দিল্লির এসব ঘটনায় উদ্বেগ আছে বলে জানান তিনি। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities. পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে বিক্রম মিস্ত্রিকে জানানো হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি। আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর ভারতের কোনো কূটনীতিকের এটি প্রথম সফর। ঢাকা দিল্লির সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপপ্রচার চালাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে প্রধান উপদেষ্টা বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রার বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও ভারতকে জানানো হয়। এ সময় দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছে তা দূর করতে ভারত আগ্রহী বলে জানান দেশটির পররাষ্ট্র সচিব। এ সময় ভিসা সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। অব্যাহত রয়েছে যেটা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন, তিনি যে সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের নির্দেশনা নিয়ে এই মাসেই সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ সময় ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সকল ধরনের সহায়তা দিয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের অত্যাচার, শোষণ, গুম, মানবাধিকার লঙ্ঘন, অর্থ পাচার, ব্যাংকিং খাত বিপর্যস্ত করার তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। পরবর্তী নির্বাচন কিভাবে ও কখন অনুষ্ঠিত হবে সে বিষয়েও রাষ্ট্রদূতদের বিস্তারিত বার্তা দেন তিনি। রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন করার পর আমরা দ্রুতই নির্বাচন আয়োজন করব। কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তার নির্দেশনা নিয়ে চলতি মাসেই ঘোষণা দেওয়া হবে। দেশের বেশিরভাগ জনগণ চায় সংস্কারের পর নির্বাচন আয়োজন হোক। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের কথাও ইইউ প্রতিনিধিদের সামনে তুলে ধরেন প্রফেসর ইউনূস। নির্বাচন সহ রাষ্ট্র সংস্কারের সকল ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করছি। নির্বাচন আয়োজনে দেরি হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, তবে সংস্কার শেষ করেই নির্বাচন করতে হবে, কারণ নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন করবে ইইউ। বাংলাদেশকে সকল বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। রাষ্ট্র সংস্কারে যেসব প্রস্তাবনা আসবে তা বাস্তবায়নে সহযোগিতা করা হবে। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন ইইউ প্রতিনিধিরা। ইইউ সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতদের নিয়ে সরকার প্রধানের এমন আলোচনার উদ্যোগ এবারই প্রথম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ৫৩তম শাহাদাত বার্ষিকী আজ। ৭১ এই দিনে খুলনার রূপসা নদীতে যুদ্ধ জাহাজ পলাশের শত্রুপক্ষের বিমান হামলায় শহীদ হন তিনি। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদান করা ৭ বীরশ্রেষ্ঠের একজন শহীদ রুহুল আমিন। মুক্তিযুদ্ধে যে কয়টি বড় যুদ্ধ সংঘটিত হয়েছে তার মধ্যে অন্যতম খুলনা শিপইয়ার্ডের কাছে রূপসা নদীতে সংগঠিত যুদ্ধ। সেই যুদ্ধে মোহাম্মদ রুহুল আমিন ও মহিবুল্লাহ সহ বেশ কয়েকজন শহীদ হন।
আজ জামালপুর ও নওগাঁর রানীনগর উপজেলা হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে রাতভর পাক হানাদার বাহিনীর প্রধান ক্যাম্প জামালপুর পিটিআই ঘাঁটির উপর চতুর্মুখী গোলার আক্রমণ চালানো হয়। এই আক্রমণে 4 শতাধিক পাক সেনা নিহত ও আহত হয় আরও শতাধিক। 10 ডিসেম্বর ভোরে মৃত্যুঞ্জয়ী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সির নেতৃত্বে হাজারো মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষ স্লোগানে প্রকম্পিত করে তোলে জামালপুর শহর। আকাশে ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। এদিকে 1971 সালে 9 ডিসেম্বর নওগাঁর রানীনগর পাক হানাদার মুক্ত করার লক্ষ্যে কমান্ডার হারুনুর রশিদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা থানা সদরে থাকা হানাদার ক্যাম্প চারিদিক থেকে ঘেরাও করেন। পরদিন 10 ডিসেম্বর ভোরে উভয় পক্ষে 36 ঘণ্টার সম্মুখ যুদ্ধে গোলাগুলির এক পর্যায়ে 17 জন রাজাকার অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এ সময় পাক হানাদার বাহিনী রেল লাইন দিয়ে সান্তাহার অভিমুখে পালিয়ে যায়। সম্মুখ যুদ্ধে লুৎফর রহমান নামের এক মুক্তিযোদ্ধা পাক বাহিনীর গুলিতে নিহত হন। দেশের বাজারে 7 দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবথেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1166 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,38,393 টাকা। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী সবথেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1166 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,38,393 টাকা। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,097 টাকা বাড়িয়ে 1,32,095 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 945 টাকা বাড়িয়ে 1,13,234 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 805 টাকা বাড়িয়ে 92,939 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। পণ্যভর্তি কন্টেইনার বন্দরের ভিতর না করে বেসরকারি অফডকগুলোতে খালাসের সিদ্ধান্ত নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এজন্য অনুমোদন চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠিও দিয়েছে তারা। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অফডকগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্বিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 4 থেকে 5,000 কন্টেইনার ডেলিভারি হয়, আর এর জন্য হাজার হাজার ট্রাক প্রবেশ করে বন্দরে। সৃষ্টি হয় যানজটের, থাকে নিরাপত্তা ঝুঁকিও। চট্টগ্রাম বন্দর গেল অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রায় 31.5 লাখ একক, যার মধ্যে আমদানি কন্টেইনারই প্রায় 17 লাখ। বিশ্বের উন্নত দেশের কোথাও বন্দর শেড থেকে পণ্য ডেলিভারির বিধান না থাকলেও এতদিন ঝুঁকি নিয়েই আমদানি পণ্য ডেলিভারির কাজটি করে আসছিল বন্দর কর্তৃপক্ষ। এবার বন্দরে কন্টেইনার জট কমাতে উদ্যোগ নিয়েছে তারা। তাহলে এই ইনসাইড দ্য পোর্ট ডেলিভারিটা বাইরে নেওয়ার কোনো বিকল্প নেই। তার আগে অফডকগুলোকে এই কাজের চাপ নেয়ার উপযোগী করার তাগিদ ব্যবসায়ীদের। বাংলাদেশে যে পরিমাণ আমদানি পণ্য আসে এবং রপ্তানি পণ্য যায়, সেই পরিমাণ কিন্তু আমাদের কোনো প্রাইভেট ডিপো বা ওয়ারহাউস গড়ে ওঠে নাই। হঠাৎ করে যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় আর আমাদের যে সার্ভিসটা যদি আমরা না পাই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। এবছর অফডকগুলো আমদানি কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রায় 2.5 লাখ একক। তবে বন্দরের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চাপ বাড়ার পাশাপাশি বাড়বে খরচ, তার সাথে বাড়বে প্রতিযোগিতাও। তবে এতে ব্যবসায়ীরা লাভবান হবে বলে জানালেন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা। যদিও অফডকে আমদানি পণ্য ডেলিভারি নিলে কিছুটা তাদের খরচ বাড়বে, কিন্তু জাহাজের ভাড়া হ্রাস হওয়ার দিক থেকে তারা অনেক বেশি লাভবান হবেন। বর্তমানে 38 ধরনের আমদানি পণ্য হ্যান্ডেল করছে দেশের বেসরকারি অফডকগুলো। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বিশ্ব মানবাধিকার দিবস আজ। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে।
বাংলাদেশের সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে 2009 সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন। আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই এর প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও এই দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। দেশে পাহাড়ের পাশাপাশি সমতলেও শুরু হয়েছে কমলা চাষ। রসালো মিষ্টি কমলার বাগান গড়ে উঠেছে নওগাঁ, জয়পুরহাট ও যশোরের সমতল ভূমিতে। রাঙ্গামাটি সহ পার্বত্য জেলাগুলোতে দেখা মেলে সারি সারি কমলা গাছের। এ ফল চাষ করে লাভবান হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। সে পথ ধরে আসছেন অনেকেই। সরকারি পৃষ্ঠপোষকতা আর সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা হলে কমলা চাষ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। রাঙামাটির পাহাড়ে গড়ে ওঠা বাগানে গাছে গাছে ঝুলছে হলুদ রঙের কমলা। আকারে বড়, রসালো আর মিষ্টি স্বাদের কমলার ফলন প্রতি হেক্টরে 10 টনের বেশি। নানিয়ারচর উপজেলার 17 মাইল এলাকা তৈচাকমা, জাদুখাচড়া ও নবকারবারি পাড়ায় উৎপাদিত কমলা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানে অনেক বেকার যুবক যুবতী রয়েছেন, তাদের সেই বেকারত্ব দূর হবে বলে আমি আশাবাদী। মোটামুটি 4 লাখ টাকার মতো বিক্রি করছি আমি। সরকারিভাবে যদি একটু সহযোগিতা পাই তো ভালো হয় আর কি আমার জন্য। জয়পুরহাটের আক্কেলপুরে ইমরান হোসেনের বাগানে থোকায় থোকায় ঝুলছে কমলা। বাগান দেখতে এসে কমলা কিনে নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা। ফ্রেশ কমলা যে কেনা সেটাই শুধু না, এটা দেখেও আসলে মানে চোখের একটা শান্তি। পড়াশোনার পাশাপাশি এরকম উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি। চলতি মৌসুমে এ বাগান থেকে 100 মণ কমলা 5 থেকে 8 লাখ টাকায় বিক্রির আশা করছেন ইমরান। ইউটিউবে চাষ পদ্ধতি দেখে কমলা চাষে আগ্রহী হন নওগাঁর লক্ষ্মীপুর গ্রামের শফিকুল ইসলাম রানা। চুয়াডাঙ্গাতে চারা সংগ্রহ করি, তারপর এই অল্প সারে কিছু জায়গায় লাগাই। এবার এই বছর আমার অনেক প্রচুর পরিমাণে ফলন আসে। চাইনিজ, দার্জিলিং ও ছাতকি জাতের কমলা চাষ হচ্ছে নওগাঁয়। সার, কীটনাশকের তেমন খরচ না থাকায় লাভের আশা করছেন চাষিরা। আমি নিজেও বাণিজ্যিক হারে আমি বাগানটা পরিসরে করার জন্য একটু মনোভাব নিয়েছি এবং আগামীতে করবো ইনশাআল্লাহ। যশোরের শার্শায় রামরাঙ্গন কমলা চাষ করে স্বপ্ন পূরণ হতে চলেছে উপজেলার পানবুড়িয়া গ্রামের স্বপ্নবাজ যুবক ওহিদুজ্জামানের। ভারত ও চীন দেশে ব্যাপকভাবে রামরাঙ্গন কমলা চাষ হয়। টেলিভিশনে এমন প্রতিবেদন দেখে রামরাঙ্গন কমলার চাষ শুরু করেন এ যুবক। প্রথম বছরে 1,66,000 টাকার ফল বিক্রি হলেও এবছর 8 থেকে 10 লাখ টাকার ফল বিক্রির আশা ওহিদুজ্জামানের। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। দেশে ফিরেছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার রাত 11টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এশিয়া সেরা যুবারা। বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয় বিসিবি। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল। এবার তারা ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক এশিয়া কাপের দ্বিতীয় শিরোপা জিতে ভবিষ্যতে এই জয়ের ধারা অব্যাহত রাখার কথা জানান অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। সামনে আরো একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করার আমরা সেই আছি। এশিয়া কাপটা ধরে রাখাই আসলে মূল বিষয়, যে আমরা আগেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স না এবং এবার রাখছি। আসলে ভালো ক্রিকেট খেলে আসলে সবাই কংগ্রেচুলেশন করে এবং তারা দেখছে সাপোর্ট করছে সব দিক থেকেই, কিন্তু আমরা আসলে ভালো ক্রিকেট দেওয়ার চেষ্টা করছি এবং ভালো খেলছি। সিরিজের সমতায় ফেরার মিশনের সন্ধ্যায় দ্বিতীয় ওয়ানডেতে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সহকারী কোচ সালাউদ্দিন বলেন, প্রথম ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চান তারা। সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে দুদল। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ডট খেলেছে 150টিরও বেশি। আধুনিক ক্রিকেটের সঙ্গে যা মানানসই নয়। সেন্ট কিটসে অনুশীলনে
কোচ ফিল সিমন্সের অধীনে তাই ব্যাটারদের ঘাম ঝরাতে দেখা যায়। ম্যাচ হারলেই সিরিজ পরাজয় নিশ্চিত এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে কোচ সালাউদ্দিন বলছেন তারা সেরাটাই দিতে চান। সেটা যেভাবে ব্যাটিং করেছে সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন বলেন, উইকেটের ধরন বলেন, আমার কাছে মনে হয়েছে তারা ভালো ব্যাটিং করেছে এবং আমার মনে হয় যে এই উইকেটে এইভাবে ব্যাটিং করা উচিত। এবং আরেকটা জিনিস, যদি যারাই হয়তো 60 করছে 40 করছে সেটা যদি একটু লম্বা হতো তাহলে হয়তো পিছের দিকের ব্যাটসম্যানদের জন্য আরো ফিনিশিং করাটা আমাদের জন্য বেটার হতো। প্রথম ওয়ানডেতে লিটন দাস আউট হয়েছেন 2 রানে, সৌম্য সরকার 19-এ। তাদের কাছেও রান চান টাইগারদের কোচ। জয়পুরাজের ব্যবধানটা আসলে খুব কম। আমরা যে জায়গায় মিস্টেক করছি সেই জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারি তাহলে হয়তো সিরিজে আমরা ফিরতে পারবো। বাট ওয়েস্ট ইন্ডিজ ভালো স্ট্রং টিম, তো আমাদেরকে আরো ভালো বেটার প্ল্যান করে মাঠে আসতে হবে। দুই দল এর আগে মুখোমুখি হয়েছে 45 ম্যাচে, যেখানে বাংলাদেশের জয় 21টি আর ক্যারিবীয়রা জিতেছে 22 ম্যাচে। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করা আগে সংবাদ শিরোনাম আরেকবার। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে স্পষ্ট বার্তা বাংলাদেশের। সম্পর্কে জমে ওঠা মেঘ কাটাতে আগ্রহী দুই দেশই, ভিসার সমস্যার সমাধানের প্রতিশ্রুতি। সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ইইউ রাষ্ট্রদূতদের জানালেন প্রধান উপদেষ্টা। ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ। পণ্যভর্তি কন্টেইনার বেসরকারি অফডকগুলোতে খালাসের সিদ্ধান্ত নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ডকের সক্ষমতা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। এবং পাহাড়ের পাশাপাশি সমতলেও শুরু হয়েছে কমলা চাষ। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।